তা এর আগে বাঘ বাঘ তো প্রচুর হারে বেড়ে গেছিল। আচ্ছা, প্রচুর হারে বেড়ে গেছিল মানে কি 135টা এক বছরে 135 জনকে আক্রমণ করে। আমি পারবো না। তারপরে আস্তে আস্তে লগিদেরকে ঠেকিয়ে ঠেলে দিয়ে তারপরে বেরিয়ে তারপর চলে আসি। শুধু যে বাঘ কুমিরের ভয় তা না, এদিকে ঝড়েরও ভয় থাকে। আমরা আমাদের যদি ওই কাঁকড়াটা না তোলা হয়তো তা আমরা কোথায় চলে যেতাম, কোনো আমাদের নির্দেশেই যেতাম, আমাদেরকে খুঁজেই পাতো না। কাঁকড়া মানে ওই যে সেই রাস্তার ওখানে দিয়ে থাকে জঙ্গলের ভেতরে ওখানে কম ওকে খাচ্ছে ওই বাবা যাবে যেতে হবে ঘুরে মধ্যে ঢেকে ঢেকে অত্যন্ত সাহস দিলাম শক্তিলাম বাবা। সেই পিছন দিক থেকে আস্তে আস্তে বাঘের গালে চড় মেরে সে বালু ছিনিয়ে এনে চলে এসেছিল। বাঘের গালে চড় মেরে ছিনিয়ে নিয়েছিল, ছিনিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, মানে খুব একটু শক্তিশালী ছিল, ভালো ভালো সাহসী ছিল। জঙ্গল জঙ্গল কেটেছে তো। মোটা সাপ, হ্যাঁ মোটা সাপ আমার সামনে দিয়ে যাচ্ছে। খুব দ্রুত চলতে পারে না। আমি বললাম যে একটা লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, বড় দেখে একটা লাঠি নিয়ে আয়, আমার হাতে কিছু নেই তো। তা ওরা কেউ লাঠি নিয়ে যায়নি। আমি আবার নৌকোয় গেছি, নৌকোয় দিয়ে একটা লাঠি নিয়েছি, লাঠি নিয়ে সেই সাপ মেরেছি। সে সাপ বিশাল বড়, এইরকম বড়। বাঘের দেশ সুন্দরবন। বাঘ মানুষের একসাথে বসবাস, আবার মানুষ বাঘের জঙ্গলে গিয়ে জঙ্গল কেটে আনে, আবার জঙ্গলের গায়ে নদীতে মাছ ধরে এইভাবে জীবনযাপন। এক কথায় সুন্দরবনের জীবন, বাঘ মানুষের জীবন, বাঘ মানুষের বসবাস, বাঘ মানুষের ভয়ঙ্কর লড়াই বলতে গেলেই চলে। আর এই ভিডিওতে বাঘ মানুষেরই লড়াই তুলে ধরা হয়েছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ঠাকুমা কোথায়? সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মরিচঝাপির গায়ে জীবনযাপন, নিরুপায়, অসহায় এবং কোনো পথ না পেয়ে সেই বাঘের মুখে জীবন চালাবার জন্য উপার্জনের পথ একমাত্র অবলম্বন করেছে মরিচঝাপির গায়ে যারা বসবাস করছে। আর আমরা এই পরিবারে এসেছি। কাকিমা, আপনার নাম? লতিকা সরকার। লতিকা সরকার। জেঠু, এদিকে একটু ঘুরুন। আপনার নাম কি? তুষার সরকার। তুষার সরকার, তাই তো? তাহলে আপনার মা বাঘের আক্রমণে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে এই খাটে আসুন, বাবার পাশে বসুন, আমরা সম্পূর্ণ ঘটনাটাকে শুনবো। আর এইদিকে রান্না হচ্ছে, তাই তো? উনানটা খুবই সুন্দর লাগছে। শুক্তো রান্না করেছি। শুক্তো রান্না হয়েছে, খেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর এই উনানটা খুবই সুন্দর। যাই হোক, আমরা সেই সমস্ত বিষয় এখন শুনতে থাকবো যা সুন্দরবনের জীবনে ঘটে যাওয়া একমাত্র বাঘের আক্রমণের দ্বারা ভয়ঙ্কর সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তাহলে আপনার নাম কি বললেন? তুষার সরকার। তুষার সরকার। আপনার নাম? খগেন্দ্রনাথ সরকার। খগেন্দ্রনাথ সরকার। তাহলে আপনার স্ত্রী? মালতী। কি নাম? মালতী সরকার। মালতী সরকার। মালতী সরকার বাঘের আক্রমণে মারা গেছেন। আর তার ছেলে, কয় ছেলে? আমার ছেলে তিনটে। তিনটে ছেলে। আর এই ছেলে? এই ছেলে বড়। বড় ছেলে। বড় ছেলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা প্রথমে বলুন যে এই মরিচঝাপি জঙ্গলের বিষয়ে কি কি জানেন? মরিচঝাপি আমরা এসেছি অনেক আগে, আমরা বাংলাদেশে ছিলাম আগে, বুঝলেন? আগে বাংলাদেশে ছিলেন? হ্যাঁ, খুলনা ডিস্ট্রিক্টে। খুলনা ডিস্ট্রিক্টে। ওখান থেকে আসা মানে আমি জানি না ঠিক, আমার বাবা ছিলেন রামলাল সরকার, বুঝলেন? আচ্ছা। উনি এসেছিলেন এখানে এই জঙ্গল টঙ্গল দেখার জন্য, বা পাশ টাশ করে কাঠকুটো কাটার জন্য, এসব মানে কাঠ টাট কেটে বাইরে নিয়ে বিক্রি করে। আগে তো পাশ ছিল, ওরা পাশ করে কেটে দিল এই জঙ্গল থেকে। তারপরে এখানে সাহেবের স্টেট জানলো যে হ্যামিল্টন স্টেট, এখানে একটা মানে
মানে এই সুন্দর এখানে জমি বন্টন করছে, তাই এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন হ্যাঁ উনি এসেছিলেন স্কটল্যান্ড থেকে। হ্যাঁ উনি ভারত সরকারের কাছ থেকে ইজারা নিয়েছিলেন, তাই তো? আর যাই হোক, আমরা এদিকে আর এক কাকিমা এসেছেন। কাকিমা, আপনার নাম কি? আপনি জঙ্গলে যান? জঙ্গলে যান না, বাঘের ডাক শুনতে পান? হ্যাঁ, বাঘের ডাক শুনে আই বড় কালে গেছি, আমার বড় বাড়ি 10 মিনিট তো, আচ্ছা, তখনই গেছি। তখন বাঘ দেখেছেন? না, বাঘ আমি দেখিনি, আমি ডাক শুনেছি। ডাক শুনেছেন, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এদিকে ভিডিও করছি, আপনারা একটু চুপ থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। এইবারে বলুন দাদু। হ্যাঁ, তারপরে ওখানে ওই জমি জায়গা যখন স্টেট মানে কর্মচারীকে বিলি করে, হ্যাঁ তখন আমার বাবাই খুব কম দাম দেখে হ্যাঁ বললো যে কিছু জমি জায়গা নিয়ে রাখি না। হ্যাঁ, জমি জায়গা কিছু ওই ব্যক্তিগত নিয়ে রাখলো। রাখার পরে পর যখন আবার এই কেটে এই জঙ্গল কেটে যখন আবার যখন ফল লাগলো, তখন বাবা ওখান থেকে চলে এসে এখানে ঘর বাড়ি টাড়ি করে আপনারা একটু চুপ করুন। তখন বাঘ আসতো এখানে, বুঝলেন? পার হয়ে এপারে আসতো। হ্যাঁ, এখানে এই আমাদের এই যে বাড়িটার পিছন দিকে একটা পুকুর আছে, পুকুরে এখান থেকে একটা খাল ছিল। আচ্ছা, এই সামনে থেকে? হ্যাঁ, ওই ওখানে এসে বাঘ থাকতো। আর এখানে আমাদের ওই মেয়ে ওই কড়া মোড়া দিয়ে ঘেরা টেরা দিয়ে তার উপরে টং করে অনেক উঁচু করে তারপরে থেকে রান্নাবান্না করতো। আচ্ছা, এবং দেখে শুনে এই কাজকর্ম করতো, বা জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। তাহলে পুরাতন সময়ে আপনারা বাঘের হাত থেকে বাঁচাবার জন্য জঙ্গলের কাঠ কেটে টুং বানাতেন, টং, হ্যাঁ, আর তার উপরে বসবাস করতেন। বসবাস করতো। হুম, এরকম ভাবে রান্না বান্না করে খেয়ে দিয়ে কোনো রকম জঙ্গল পরিষ্কার করে তখন ওখানে বাঘ আসতো। কিন্তু খালটার ওপারে যে হরিণ করে নেন শুয়োর টোর ধরে খেতে বাড়ির ঘরের থেকে আমাদের টঙের ওপর বসে সব দেখা যেত, সব দেখা যেত। সব দেখা যেত। তারপর আরও একটা ইতিহাস আছে, সেটা বলছি পরে। হ্যাঁ, এখন ওইভাবে জঙ্গল পরিষ্কার করে তখন যখন মুড়ো কেটে পরিষ্কার হয়ে গেল, তখন কিছু কিছু ফসল ওই খুবই মানে লাঠি দিয়ে গর্ত করে তার মধ্যে ধানের চালা রুইয়ে ওই কিছু কিছু ধান টান হতে লাগে। আচ্ছা, বুঝতে পারছি। তারপর পরপর সব পরিষ্কার হয়ে গেলে তখন সবাই মিলে একটু পরপর বাইরে থেকে লোকজন এসে এখানে আবাদ টাবাদ করে তখন ওই মাঠেই মোটামুটি চাষ টাস করে আমাদের কোনো রকম চলতো। আচ্ছা, তাহলে এক কথায় বলা যায় আপনারাই জঙ্গল কেটে আবাদ শুরু করেছেন। হ্যাঁ, 1335 সালে ওদের মনে হচ্ছে ওইটা ওই টাইম। বাংলায় 1335 সাল হবে। তা ওই আমরা আমার দিল সেখান থেকে আমাদের এই নামে সব রেকর্ড টেকর্ড হয়ে গেলে। এখন আমার বাবা খুব শক্তিশালী ছিল। আমার গোয়ালে গরু ছিল অনেকটা, সেই রাস্তা গিয়ে ওই গোয়াল থেকে গরু নিয়ে গেল বাড়ি। আচ্ছা, নিয়ে এই যে আমার যে বাড়িটা ওই রাস্তা দিয়ে এসছেন, হ্যাঁ, ওই রাস্তার ওপাশে ওখানে ওই পাশটা ওটা ছিল জঙ্গল। আর ওই পাশে যে একটা খাল আছে, ওই খালটা ছিল নদী, ছোটো নদী। তখন ওই বাঘের ওখানে বাঘ এসে থাকতো বা ওই জঙ্গল দিয়ে যেত। তা সেও এক ঘটনা, ওই বাঘ বাবা সকালে গরু ছেড়ে দিতে গেছে, এই দেখে যে গরু ভাসুন নেই, সে রক্ত পড়িয়েছে কী করে। তারপর একটা ওই টেনে নিয়ে যাওয়ার একটা চেনার চিহ্ন পাওয়া গেছে আর কি। আচ্ছা, বাবা ওইটা দেখি কিরম বাঘে বাসুন নিয়ে গেল, দেখি কোন দিকে যাবো, দিয়ে সেই রাস্তাটার ওপাশে দিয়ে দেখে এই জঙ্গলের ভেতরে ওখানে কম খাচ্ছে ওই। হুম, আর বাবা গেল দিয়ে তো ঘুরে মধ্যে দেখে দেখে অত্যন্ত সাহস দিলাম, শক্তি মানুষ তো। বাবা, সেই পিছন দিক থেকে আস্তে আস্তে বাঘের গালে চড় মেরে সে বাঘের ছিনিয়ে নিয়ে চলে এসেছিল। বাঘের গালে চড় মেরে ছিনিয়ে নিয়ে এসেছিল। ছিনিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, মানে খুব একটু শক্তিশালী ছিল, ভালো সাহসী ছিল। আর জঙ্গল কেটেছ তো, আর একটু ভয়টা কম ছিল কি যা ভগবান জানে, আমরা জানি না। হুম, আমি যখন এখানে এসেছি তখন আমার বয়স মাত্র 7 বছর। 7 বছর। হ্যাঁ, 7 বছর বয়স। আমি যখন ওই খুলনা ডিস্ট্রিক্ট থেকে এখানে তখন আমরা ওই বাবা মাটা আমাদের নিয়ে গেলেন। হুম, এই তারপরে এখন সেখান থেকে ওই বাবাটা, আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল। ওই সেও একটু মানে আত্মীয় মানে এখান থেকে এসেছিল, তারাই একটু
মানে বদমাশি করে তারা বাবাকে মারা দিই। বাবাকে মার্ডার করে দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি জানতেন তো ওই বিষয়? না, আমি কিছু জানি না, আমার তখন জন্মই হয়নি। জন্মই হয়নি। চৌষট্টি সালে এর জন্ম 64 সালে। আচ্ছা, তাহলে আমরা আবার পরে আপনার কাছ থেকে শুনবো যে সমস্ত বাঘের ভয়ঙ্কর ঘটনা। এবারে আপনি বলুন যে এই মরিচঝাপির জঙ্গলের গায়ে বসবাস করছেন, আপনার অভিজ্ঞতা, যে জঙ্গল এবং আপনার জীবনের অভিজ্ঞতা বলুন। আমরা দুজন মাছ মারি, ওই ছেলে আর আমি। এখন? এখন আচ্ছা আর নৌকো আছে, জাল আছে। আচ্ছা। তা এর আগে বাঘ তো প্রচুর হারে বেড়ে গেছিল। আচ্ছা। প্রচুর হারে বেড়ে গেছিল, মানে কি 135টা, এক বছরে 135 জনকে আক্রমণ করে। এক বছরে 135 জনকে হ্যাঁ। খেয়েছে? প্রতিজনকে মানুষ খেয়ে নিয়ে একদম নিয়ে চলে গেছে তাদের। বাঘ? তাদের কোনো চিহ্ন নেই। আচ্ছা, আপনার স্ত্রী কি জঙ্গলে যান আপনি? না না, যাই না। আমি আগে বাগদাটা একটা ধরতাম এপারে, হ্যাঁ। এখন আর যাই না। এখন আর যান না, তাই তো? আচ্ছা, বলুন। তারপর এই আমার মা মারা যাওয়ার পরে সেখান থেকে একটু কমে গেছে। মা নিষেধ করিলে জঙ্গলে পারে কোনোদিন তুমি যাবে না, যে ঘরে বিক্রি করিয়ে খাইও, তো বাঘের মুখের জন্য কোনোদিন বাবা তুমি ওপারে যাইও না। কে বারণ করেছিল? আমার শাশুড়ি। আমার স্ত্রী ওই বারণ করেছিল। আপনাকে বারণ করেছে? না, আমাদের সবাইকে বারণ করে। আচ্ছা, ছেলে বৌমা সকলকে বারণ করেছে? হ্যাঁ, নদীর ওপারে মাটিতে পা দেয়া নিষেধ। আচ্ছা। ওই যা সেখান করি থেকে- এপারে নদীতে এপারে সেখান যাই। থেকে আমরা ওপারে মাটিতে পা দেই না। হ্যাঁ। মানে কতদিনই যেতে পারছে না, মানে খুব অসুস্থ, হুম। নল পরানো আছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছিল। আচ্ছা। ওই পিজিতে নিয়ে গেছিলাম 11 দিন পর, পরশু দিনকে বাড়ি আসছি। আচ্ছা। এখন বর্তমানে ওই অবস্থা আছে, ছেলেও এখনো কিছু পাচ্ছে না, বাবার সঙ্গে যেতে পারছে না, আচ্ছা। এখন বন্ধ। এই তাহলে আপনি যাচ্ছেন না, কিন্তু স্বামী এবং ছেলে সেই জঙ্গলেই যেতে হচ্ছে? হ্যাঁ। না, জঙ্গলে না, আমরা- নদীতে। নদীতে? হ্যাঁ, নদীতে। মানে মরিচঝাপির গায়ে যে নদী? হ্যাঁ, মরিচঝাপির গায়ে। কাকসায়? না না, এই যে এইটারে কি না না, এই নদীটার কি বলে, ওই কাকসার একটা অঙ্গ আর কি। একটা অঙ্গ। তাহলে সেই মোটামুটি বাঘ জঙ্গলে আছে, আপনারা নদীতে। তাহলে এবার বলুন, আপনি কত বছর জঙ্গলে যাচ্ছেন? জঙ্গলে তো যাই না, জঙ্গলে একদম যাই না। এই বলো যে কত বছর মাস ধরুন 10 বছর। 10 বছর যাচ্ছেন? হ্যাঁ। তাহলে এই 10 বছর অভিজ্ঞতায় আপনি এবং আপনার ছেলে যখন যাচ্ছেন, জঙ্গলের যে গায়ে কাঁকড়া ধরছেন বা মাছ ধরছেন, আপনারা কি করতে চান? আমরা মাছ ধরি, জাল পেতে দিয়ে মাছ ধরি। ওটা কি জাল? ওই 8 আঙুল ফাঁসের জাল। হাত জাল বলে। ফাঁস জাল। ফাঁস জাল। ওতে হচ্ছে ছোট মাছ পড়বে না বড় মাছ পড়বে? ছোট মাছ সব বড় পড়বে না, মাছ, সব পায়রা মাছ। পায়রা মাছ, কান মাছ, পায়ের মাছ, এইসব ভাঙান মাছ, এইসব। বড় বড় মাছ। বড় বড় মাছ পড়বে। হ্যাঁ। তাহলে আপনারা কি ওই একদিনের জন্য যান না? না, আমরা যাই ষষ্ঠী থেকে শুরু করি, হুম। আর এদিকে দ্বিতীয় না, ওটা আছে দ্বাদশী পর্যন্ত মাছ ধরি। আচ্ছা, তাও ষষ্ঠী থেকে যেতে হয় কেন? ষষ্ঠী থেকে জোয়ারটা কমে যায়, আচ্ছা। স্রোত কমে যায়, স্রোত কমে যায়, মানে জলও কমে যায়। জোয়ার ভাড়ার ব্যাপার তো, আচ্ছা। সেই জন্য বন দেখে দিচ্ছে, তিথি দেখে দিচ্ছে এবার। আচ্ছা। এবছর মাছ ধরতে পারছি না, কারণ আমি অসুস্থ হয়ে গেছি তো, হ্যাঁ। এই জন্য মাছ ধরতে যেতে পারছি না। আচ্ছা। নৌকো জাল টাল সবই আছে, কিন্তু নিজস্ব নৌকা জাল সব আছে? হ্যাঁ। আছে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য দিতে পারে না। হুম। আমি তো চান করে আসে, আপনি না খেয়ে আমাদের বাড়িতে কিন্তু যাবেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আসুন। এবারে বলুন যে আপনারা গেছেন ওই নদীতে কুমিরের কবলে কখনো পড়েছেন? না না, কুমিরের কবলে পড়িনি এবং কুমিরের সঙ্গে দেখাও হয়নি। কোনোদিন দেখা হয়? না। আগে বাগদা ধরতে যেতাম হ্যাঁ। দুজনে, এইবার হঠাৎ ঝড় উঠলে ও লোক তো নৌকো ফেরতি পাচ্ছে না, হ্যাঁ। না ফেললে আমার বলছে কি আমার জঙ্গলে নামতে বলছে, বলে জঙ্গলে নেমে তুমি নৌকোটা ঠেলি দাও। হ্যাঁ। গভীর রাত্রি তখন, হ্যাঁ। আমরা দুজনেই হুম। নৌকা মোটে আমরা এদিকে নিয়ে আসে না, ঝড়ে ওই জঙ্গলের পাড়ে রেখে গেছে। আমি বলছি তা আমি পারবো না। হুম। তারপরে আস্তে আস্তে লগি দিয়ে ঠেলি দিয়ে তারপরে বেরিয়ে তারপর চলে আসি।
শুধু যে বাঘ কুমিরের ভয় তা না, এদিকে ঝড়েরও ভয় থাকে। হ্যাঁ, ঝড়ের আরে আমরা আমাদের যদি ওই কাঁকড়াটা না তোলা হয়তো হুম। তা আমরা কোথায় চলে যেতাম, কোনো আমাদের নির্দেশেই যেতাম, আমাদেরকে খুঁজেই পাতো না। আমাদের কাঁকড়া মানে ওই কাঠের কাঁকড়া, কাঠের কাঁকড়া যেটা নৌকাটাকে আটকে রাখে। হ্যাঁ, নৌকাটাকে মাটির সঙ্গে আটকে রাখে। জাল দুটো তুলে দিয়েছিল, কিন্তু কাঁকড়াটা তুলতে মানে কাঁকড়াটা তুলতে পারলি আমরা কোথায় চলে যেতাম, কোনো খোঁজ ছিল না। তখন যে ভাষা অবস্থা ছিল তখন ওই দুজনেই বাগদা ধরতে যেতাম, ছেলে ওই ছোট ছেলেটা বাইরে পড়াশোনা করতো, হুম। বড় ছেলেটা পিয়াদের দিকে হুম, ওই যায় করে বাগদা টাগদা ধরে সংসার চলতো। হুম। আর এদের পড়াশোনা সবই তো আমাদের ওই বাগদা মারার উপরে নির্ভর ছিল। হ্যাঁ, আর বাগদা মেরে আমরা চান করে আসি। এদিকে সংসার চালিয়েছি, আবার ওদেরও দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এবারে একটা কথা বলুন, আপনি যে 10 বছর ধরে জঙ্গলের গায়ে নদীতে বাঘের মুখে এক কথায় বলতে গেলে যাচ্ছেন, হ্যাঁ। তো বাঘের দেখা পেয়েছেন? না, বাঘের দেখা পাইনি, আপনি বাঘের দেখাও পান? দেখা পাইনি, তবে ডাক শুনেছি। ডাক শুনেছেন? হ্যাঁ, আচ্ছা, ডাক শুনেছি মানে কি, সে বিশাল ডাক, কেমন? ওই হালুম করে ডাকবে। এখন ও ওই ওই আপনার এই ওটা কি বলে জানো, কাকমারির ওইখানে ডাকবে, আর এখান থেকে মনে হবে কি যে আমাদের কাছেই ডাক, এত আওয়াজ। এত আওয়াজ। হ্যাঁ এই দেখো, এখানে ডাকতে ডাকতে আমরা যত দূর গেছি তত দূর আমাদের পেছন পেছন গেছে কাকমারি। হ্যাঁ, তো সে আমরা কোন চোখে দেখিনি না। তাহলে আপনার চোখে দেখা হয়নি? না, রাত্রে তো হুম, চোখে দেখিনি। রাত্রে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, বাঘের না দেখাই ভালো। হ্যাঁ। বলছে যে বাঘের দেখা, সবের জায়গা সাপের লেখা, হ্যাঁ, এগুলো যেন না হয়। হ্যাঁ, তাই তো। আর খুবই আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনার মা বাঘে আক্রমণের দ্বারা মারা গেছে। নিয়ে গেছিল, দেহ নিয়ে চলে গেছে? হ্যাঁ, দেহ নিয়ে চলে গেছিল। দেহ নিয়ে চলে গেছে। ওনারা কজন গেছিল? ওরা 3 জন গেছিল। কাঁকড়া ধরতে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবারে আপনি বলুন যে ওই তখনকার সময়ের যে বাঘের ঘটনা বলতে চাইছিলেন আপনি, যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটাকে বলুন। ওই তো সেই বাঘ, ওই যে ওই টুমটুম বেজে আমরা থাকতাম না, হ্যাঁ, হ্যাঁ। তখন আমি ছোট 7 বছরের বয়স। আচ্ছা, তো ওই রাত্রি বাঘ আসলে ওই রাত্রি কেন যখন আসতো খাবার টাবার ধরে নিয়ে চলে আসতো, শুয়োর হরিণ সব, তখন এই ঘরে বসে সব দেখা দিত। তাহলে আপনারা উপরে থাকতেন আর বাঘ এরকম কাণ্ড কাটাতো নিচে, তাহলে আপনারা উপর থেকে দেখতেন। হ্যাঁ, দেখা দিত। তাহলে আপনি কতবার বাঘ দেখেছেন? আমি তো বাঘ দেখেছি 10 নম্বর একবার দেখেছি, হুম। এসছিল যখন। আচ্ছা। আর এসে ওই 10 নম্বর একজনকে আক্রমণ করে, হ্যাঁ, তা সে ভোরে গিয়ে চারিদিকে লোকজন জানানি হলে আর যেতে পারেনি। এক ওই খাল ধার থেকে জঙ্গল ছিল, ওই জঙ্গলের ভেতরে লুকিয়েছিল, বুঝলি? হ্যাঁ। তারপরে চারিদিকে লোকজন যখন হাঁটা এই করেছে, তখন বাঘ দিয়ে সেই ছোট জঙ্গল তার মধ্যে ছিল আর কি, খাল ধারে। লুকিয়েছিল। হ্যাঁ, আর সেই মানে ওখান থেকে লোকজন সব বেড টেড দিয়ে তারপর সেই একটা লোকে অ্যাক্সিডেন্ট করেছিল। আচ্ছা, কি করেছিল ঘটনাটা বলুন। ওই চারিদিকে যখন বেড টেড যেসব সব ওই ধারে অনেকগুলো লোকের বন্দুক আসছিল, হুম, তারা এরকম সাহস করছে না তো বাঘের ধারে, গোলা মতো তৈরি করা ছিল, ছুটি দিয়ে বুঝলেন, হ্যাঁ, তার মধ্যে ওরা থেকে ওর ভেতর থেকে ইন করে মানে ওকে বাঘটাকে শিকার করবে মনে করে দিল। তখন বাঘ মারা বন্ধ ছিল না, তখন বাঘ মারা পুরস্কার দেওয়া হতো, হ্যাঁ, চলছে। তাই তো। তা তখন এই প্ল্যান করে ওরা মারবে বলে ঠিক করেছে। এখন সে এক গুণিন, সে বলছে না তোমরা মেরো না, এমনি গুণিন, তো সে বলছে মেরো না, আমি ধরে দিচ্ছি। ওই কি মন্ত্রতন্ত্র দিয়ে ওই ধরতে গেছে, আর বাঘের শোনে মন্ত্র ওই যে ধরিয়ে মোটামুটি করে ঘাটটাকে ভেঙে দিল। মেরে দিয়েছে, হ্যাঁ, মেরে দিল। ঘাড়ে ধরে পুরো একদম উজড়ে দিয়েছে। হ্যাঁ, তা হাতে ওরা তো হিংস্র আছে, ওরা তো শুনবে তাই। তাহলে মন্ত্রবেত্তারা যারা ছিলেন অর্থাৎ গুণিনরা, সেই গুণিনকে ধরেছে। সেই গুণিনকেই ধরেছিল। আচ্ছা, তাহলে গুণিন ওস্তাদি করতে গেছে যে দেখো আমি এই বাঘ ধরবো, হ্যাঁ, কিন্তু সেই গুণিনই বাঘের পেটে অর্থাৎ বাঘের আক্রমণে মারা গেলেন। হ্যাঁ, হ্যাঁ, মারা গেল।
ওই একটা দেখেছি, তারপরে আমাদের এখানে আমাদের জমির উপরে একটা দেখেছি। জমির উপরে আপনাদের জমির উপরে কি ঘটনাটা বলুন। ওই ধানের তখন বর্ষা ছিল তখন তো, বর্ষার সময় তো বর্ষার সময় তখনই মানে ওই জমিটা বেশি, তার ওই পোটালাগুলো দেখে একটা ইয়ে মতো করা ছিল। ওই নোংরা গুলো নিয়ে একটা ইয়ে করা আছে, গাদা দেয়া ছিল। আচ্ছা আচ্ছা। এখন তারপরে এখন ওই সকালবেলা সব যাবে সব জমিতে। এখন আমাদের পাশের বাড়ির একটা মেয়ে ছিল, সকালবেলা ভোরে উঠে দেখে যে যখন যাচ্ছে, তখন বলে কি এ তো শিয়ালও না, কুকুরও না, এটা কি জিনিস এত বড় উঁচু। ওই যেই ও মানে ফসাই যাচ্ছে বলে ও যে সেই থামের আড়ালে মানে জলে এবং ইয়ে বেয়ে পড়েছে। ডুবি দিয়ে ও ওরা দেখছে যে কোন দিকে যাই কোন দিকে যাই। আর চারিদিকে সব পরিষ্কার হ্যাঁ মানে খোলা মাঠ। হ্যাঁ তা ওই মেয়েটা হাঁকাকে করতে চারিদিকে লোকজন এসে, তো বললো ওটা কী জিনিস কী জিনিস, এই করতে করতে বহু লোক হয়ে গেল। তো যখন হাঁকাহাঁকি করে তখন ওখানে লাভ দিয়েছে, ওখান থেকে বেরিয়ে আমাদের ওই পাশে যে বাড়িটা আছে হ্যাঁ। ওই বাড়ির উপর দিয়ে বেরিয়ে ওই নাম্বল বাগানের ভেতরে বসেছিল বাঘটা। বাঘটা, কোন দিকে যেতে না পারি। হুম তারপরে ওখান থেকে টাকা দিয়ে ওখান থেকে যখন মানে বেলকে যাবে, তখন ওখান থেকে আবার ও তো এখন দিছে আর এখন কোন দিকে যাবে। হুম তো ওখান থেকে দিয়ে ওই গান ধারে এক বাড়ি ছিল, সেখান থেকে দিয়ে আবার ওখান থেকে টাকা দিয়ে ওই নদী গাড়ি চলে যাবে। আচ্ছা ওই যা দেখি, তাছাড়া আমি সচক্ষে আমি আর দেখিনি। আচ্ছা আচ্ছা। তাহলে লোকালয় যখন পার হয়েছিল তখনই বাবা দেখেছিল, তাই তো? হ্যাঁ, আমি ওখানে আর দেখিনি। ওটা আমরাও দেখেছি। আপনি তখন দেখেছেন? হ্যাঁ। দেখি দেখি হ্যাঁ। আমি দেখেছি। আপনি তখন কি করছিলেন? আমি তখন এই আমার এই আমার- ভিটের উপরে দাঁড়িয়েছিলাম বোট চুপচাপ। ছিল, বুঝলেন, আমার বোট ছিল। আপনার বোট ছিল না? হ্যাঁ, আমি এই মানে ওই বোটে ওই প্যাসেঞ্জারি করতাম এখানে। আচ্ছা ওই কাঠমারি থেকে মোলাখালি করুন হ্যাঁ বড় করছিল, তাই আমরা যাবো বলে প্রস্তুতি নিচ্ছি। এমন সময় যখন এই হয়েছে তখন আর সেদিন আর যাওয়া হলো না। আমরা বলছি তোমরা কেউ ঘা দিও না, যেখানে আছো ওখানে থাক, আমরা বোটে যাচ্ছি, এখানে ফরেস্টারি বোট আছে, সেখান দিয়ে বলবো, তারা আসুক, তারাই যা করে করবে, সরকারি লোক সরকার। হ্যাঁ, পাবলিক তাই শোনে, পাবলিক টাকা করে ওই যেতে ওইভাবে দিয়ে ওই নদীর বা খাল মানে জঙ্গল পার হয়ে পরে চলে যায়, বেট যাওয়া যায়। আচ্ছা। এবারে বলুন যে আপনার মা যখন জঙ্গলে গিয়েছিল হ্যাঁ, তখন 3 জন গেছিল বললেন, হ্যাঁ। ওনারা কি করতে গেছিল? ওই ও কাঁকড়া ধরতে। এক নৌকো 3 জন গেছে। আচ্ছা, এইবারে ওই কাঁকড়া ধরতে যেত, ওনারা কিভাবে যেত, কি করতো, কেমন ভাবে কাঁকড়া ধরতো একটু বলুন। দোন ফেলে দোন মানে দোন ফেলে দিয়ে তারপরে ওই কাঁকড়া ওই ফেলে দিত, দিয়ে এবারে অনেক আস্তে আস্তে লম্বা। দোনও অনেক লম্বা। আচ্ছা এবার ওই কাঁকড়া এই দোন টানতে টানতে কাঁকড়া মানে জালতি কাটিয়ে কাঁকড়া ধরতো। হুম ধরার পরে আবার এনে শহরে এখানে এনে বিক্রি করতো। বিক্রি করার পরে তার পরদিন যেই গেছে আর ও কাঁকড়া ধরা হয়নি, কোনো কিছুই করা হয়নি, নিয়ে চলে। হাওয়া ছিল খুব সেদিন, বুঝলেন, হুম খালের ভেতর তো হুম হাওয়া আছে খুব, স্রোত খুব। হুম এখন ওরা 3 জন, একজন পিছন দিকে, একজন সামনের দিকে, আর আরেকজন ওই আমার স্ত্রী ছিল মাঝখানে, ওই দোন ফেলছিল। হুম এখন ওদের পিছন পিছন লেগেছে অনেক দূরের থেকে, আমি যা শুনলাম যেটা আর কি, হুম বলুন। অনেক দূরের থেকে লেগেছে। ওরা যখন দোন ফেলে এসেছে ওদের পিছন পিছন গার্ডে এসেছে, বুঝলেন, এসে ওই মানে বেশ জঙ্গলের ভেতরে ওরা তো না দেখতে পায়, হুম এরকমভাবে এসে তখন ওই শেষ হয়ে গেছে দোন ফেলা, সেখানে ওই নৌকো ভেঙেছে। এখন লাগবে এমন সময় এত ঝড় উঠেছে যে নৌকো ঠিক করে রাখতে পারেনি। আচ্ছা যেই ওই পায়ের সাথে একটু মানে বাতাসে ঠেলে নিয়ে গেছে, হুম আর ওই জঙ্গল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ধরে পিছন থেকে ধরে পিটিয়ে মানে হাতা মেরে পিছন দিকে হ্যাঁ হাতা মেরে ফেলে দিয়ে গলা ধরে নিয়ে লাফ দিচ্ছে, বেরিয়ে যাবে। আর ওরা তখন এই বড় নৌকো, একটু নৌকোটা বড় ছিল, এখন তা নিয়ে তাড়াতাড়ি আসতে পারছি না, যেতে পারছি না। আর একটা মেয়ে ছেলে ছিল, আর আরেকজন, একটা পুরুষ মাত্র একজন। তো কী করে তখন কোনো উপায় না পেয়ে
ওরা অনেক হয়ে গেছে, অনেকক্ষণ লোকের উপর লাইন করছে, হুম। নিয়ে ওইভাবে ওরা বাড়ি এসে আমার সঙ্গে বসে আছি। এখন উনি আমার ঘরে বারান্দায় বসে এখন কেজিয়ে বুড়িতে আমার বলছি, দাদা একটা স্বপ্ন হয়েছে শুনছি, বা দেখি যে এরকম বড়োবাবু নিয়ে গেছে। হ্যাঁ। কীভাবে তখন আমার তো আমি শুনি তো আমার তো মাথা খারাপ, আমি কী হলো, আমি কান্নাকাটি করছি, বাড়ি থেকে বোমা টোমা গেছে যেতে বলছি, তো তখন এক দুই করছি একটু বললো কী হবে এখন উপায় কি, আর বোমা টোমা তখন রেখে গেছে, তোমরা নিয়ে গেলে কেন, আমরাও নিষেধ করলাম যে তোমরা যাওয়ার সময় নিষেধ করেছি, তোমরা নিয়ে যেয়ে না। আর এরা একটু জেদ ছিল ওদিন যে ও যাবেই ওদিন, টান টান করে ভাত টাত খেয়ে আমাদের কি বলি, এমন একটা আকস্মিক দুর্ঘটনা না হলে এরকম হয় না। হ্যাঁ। ওদিন যাওয়াটা আমার উচিত হয়নি, পুকুর থেকে ভোরবেলা উঠিয়ে পিটিয়ে করেছে বাড়ি, আচ্ছা বাড়ির সবাইকে ডেকে খেতে দিয়ে আচ্ছা। পুকুর থেকে মাছ ধরো মাছ ধরো, মাছ ধরে দিচ্ছি, এই বড় হচ্ছে 4-4টে মাছ ধরে দুটো ওদের দিয়েছি, তোমরা খাও, আর দুটো মাছ বলছি পেটে পেটে বলছি যে দুটো তুমি আমি ভেজে রেখে যাচ্ছি, বাড়ি এসে রান্না করে দেখছি, এখন তুমি যদি পারো তো ভাজাভুজি করে পারো তো খেয়ে। আচ্ছা। সেও বলে রেখে দিয়েছে, এই ওর মতো খেয়েছে, যা পেরেছে খেয়েছে। আর ওই পিটিয়ে নিয়ে আর দুজন গেছে না আমাদের ওরা নদীতে, ওদের জন্য নিয়ে গেছে, সে আর খাওয়া হয়নি। সে ওই তার আগে সে মাঝে এখন করে নিয়ে গেল, হুম। তাই ওই কান্নাকাটি করি, তখন আর কী হবে। সেখান থেকে কেউ বললো খুঁজতে যাই, কেউ বলে না গেলে এখন পাওয়া যাবে না, কতদিন নিয়ে গেছে ঠিক নেই। তাহলে ঘটনা ঘটেছে কত বছর আগে? 4 বছর। 4 বছর আগে ঘটনাটা ঘটেছে। তাহলে আপনার এখন কি অনুভূতি হয়? মা তো জঙ্গলে বাঘের আক্রমণে মারা গেছেন, আপনি তাও জঙ্গলে যেতে চান? না 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 যায় না। না না, জঙ্গলে যেতে চাই না আমরা, এই নদীতে যাওয়া হবে তাই আমাদের অনেক। হুম। ওনারা কি দন দিয়ে ফেলতো, জঙ্গলে নামতো না? না। তাও বাঘের আক্রমণ ঝাঁপিয়ে তুলে নিল। হ্যাঁ জঙ্গলের গায়ের কাছাকাছি ছিল, তাই তো? হ্যাঁ কাছাকাছি ছিল ঠিক মাঝখানে গেছে, হুম কিন্তু ওই যে হাওয়ায় ঠেলে দিয়ে নৌকোটা এখন ধারে, হুম একবার ধারে জঙ্গলে গায়ে পৌঁছে দিয়েছে নৌকোটা, হুম আর এই খস করলাম তো ঘুরে দিয়ে। হুম। সত্যি এক ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ। তাহলে আপনার মা কেমন ছিল? মায়ের বিষয়ে কি বলবেন? মা ভালো ছিল, মা ভালো খুব ছিল। ভালো ছিল। মা তো ভালো হয়। সাথে আমি একটা বিষয় বলতে চাইছি যে মা জঙ্গলে গিয়ে আপনাদেরকে সাহায্য করতো, মানে সত্যি সেই মা অবশ্যই ভালো হতে হবে না? উপার্জনের জন্য জঙ্গলে যেত, সে তো ঠিক। তাই কি না? হ্যাঁ। আর যদি অন্য কোনো কাজ এই সুন্দরবনের মধ্যে থাকতো তাহলে আর জঙ্গলে যেতে হতো না, না। হ্যাঁ, তাই কি না? হ্যাঁ ঠিক তো। এবারে আপনি যখন ওনারা ফিরে আসলো তখন ওনারা এই ঘটনাটাকে বললেন, হ্যাঁ। হ্যাঁ। তাহলে আর যাওয়া হয়নি জঙ্গলে? না না যাওয়া হয়নি, সকলে নিষেধ করলো, ওই জন্য এখন তো অনেক টাইম হয়ে গেছে, আর এই এখন কোথায় যাবো, যে পাওয়া যাবে না, কি কী করি, আবার ফরেস্টারও যেতেও দেবে কিনা ঠিক নেই, তাদের কাছে আবার জানতে হবে, এই জন্য চিন্তা ভাবনা করে বলে দেবো গেছে গেছে, কোথায় এনে তো মারা যদি যেই থাকে, মারা তো গেছেই, তাও এনে বা কী হবে, যা গেছে গেছে। সকলে টর্চে করলো আর বললো যে এখন যাওয়াটা ঠিক হবে না। তাহলে ওনারা ওই জঙ্গলে পাশ নিয়ে গেছিল কি? না, পাস ছিল না ওদের। এখন এখান থেকে যা যায়, এখনো পর্যন্ত যারা যায়, এতে কারো পাস নেই। আচ্ছা, ওই জাল তুলে কি ভিতরে যায় না? হ্যাঁ, হ্যাঁ জাল তুলে ভিতরে যায়। ভিতরে যায়। জাল তুলে ভিতরে যায়। তাহলে এখন যে জাল দেওয়া আছে এখন আর বাঘ পার হয় না? না। এখন তো হচ্ছে না, দেখা যাচ্ছে তো হচ্ছে না। অনেকদিন তো 1-1.5 বছর, 1.5 বছরের উপরে গেল, এখনো কোনো আমাদের এইখানটা এখনো কোনো বিপদ ঘটেনি। তাহলে সুন্দরবনের যে অন্যতম ভয়ঙ্কর জঙ্গল মরিচঝাপি, এই মরিচঝাপি জঙ্গলের বিষয়ে কি বলবেন?
মরিচঝাপি জঙ্গল তো বিশাল জঙ্গল। হুম এর ভিতরে মানে এরকম 4 আঙুল ফাঁকা নেই কোথাও। আচ্ছা আর বাঘ তো আছে, বাঘ তো প্রচুর আছে। হুম বাঘ আছে, হরিণ আছে, শুয়োর আছে, হুম বাদর আছে। হুম তা বাদরের সঙ্গে আমাদের মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা সাপ আছে। হ্যাঁ, কি করে সব ওরা? ওরা সবাই জালের ভিতরে বসে থাকে, হুম বসে বসে থাকে। আর আমরা যখন যাই তখন আমাদের দিকে একটু দাঁত টাত গুলো বের করে, হুম এই করে। আবার ছুটে পালায় কেউ। হুম মানে সে অনেকগুলো বাদর। আচ্ছা, তাহলে সাপ সাপ কি করে? সাপের সাথে সাপের সঙ্গে আমাদের দেখা হয়নি কোনোদিন। আচ্ছা সঙ্গে দেখা হয়নি, তবে উপর থেকে অনেকগুলো সাপ আবার ওই আসে, বিষাক্ত সাপ। হুম। ওই কেউটি থেকে এসে পদ্মগুলো সাঁতার কেটে বেরিয়ে এসে পারে আসে মাঝে মাঝে। হুম আবার তারা ফিরে যায়, আর কারো সামনে পড়লে মেরে দিই। হুম তখন বলা যায় যে এটা উপরের সাপ। ওপারের সাপ। আর ওরা খুব মানে খুব ধীরে চলে। জঙ্গলে জঙ্গলে যেসব সাপ ওরা খুব ধীরে চলে। মানে গাছের ডালে কেন অনেক লোক দেখেছি, মানে গাছের ডালে কেন মানে বসে থাকে, ডালে ডালে জড়িয়ে জড়িয়ে শুয়ে থাকে চুপ করে। হুম সাপ খুব সাংঘাতিক সাপ। সাংঘাতিক সাপ। হ্যাঁ হ্যাঁ, আর বড় বড় সাপ সব, ছোট নেই কেউ। এদিকে যখন আসে তখন সব বড় বড় সাপ আসে। মোটা মোটা। হ্যাঁ, আমি তো একদিন বাগদা মেরে এসে নৌকো রেখে বাড়ি আসছি। হুম এত বড় সাপ হুম আমার সামনে দিয়ে যাচ্ছে। মোটা সাপ। হ্যাঁ, মোটা সাপ হুম আমার সামনে দিয়ে যাচ্ছে। মোটা হালি খুব দ্রুত চলতে পারে না ওরা। হুম আমি বললাম যে "এই একটা লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, বড় দেখে একটা লাঠি নিয়ে আয়"। আমার হাতে কিছু নেই তো। হুম তা ওরা কেউ লাঠি নিয়ে যায়নি। আমি আবার নৌকোয় গেছি, নৌকোয় যেয়ে একটা লাঠি নিয়েছি, লাঠি নিয়ে সেই সাপ মেরেছি। সে সাপ বিশাল বড়, এইরকম বড়। তা সে চলাফেরা তাদের খুব কম, হুম। খুব ধীর গতিতে চলে। হুম আর এই জঙ্গলের সাপ তো ও সাংঘাতিক জিনিস। আচ্ছা, এবার বলুন যে আপনাদের যে এত বছর যাচ্ছেন, কখনো ভূতের কবলে পড়েছেন কি? না না, ভূতের কবলে পড়িনি। ভূত টুত আমরা দেখিনি কোনোদিন, আর ও সব কবলেই পড়িনি। আচ্ছা, তাহলে ঝড়ের কবলে এবং বাঘটা ডাক শুনেছেন? ঝড়ের কবলে তো পড়েছি। কবলে খুব অনেকবার পড়লাম, যে কবার হয়েছে সেই কবারই পড়ি। হ্যাঁ বাঁধ বন্দি ভেঙে চুলে সব মাছ জলের সঙ্গে একাকার হয়ে গেলে সব জায়গায়। হুম আমাদের ওই গাছের ধারে আছে, বাঁশ গাছের গায়ে সব ডুবে গেলে নৌকো করে ওই গাছের গায়ে ভেঙেছে বসে থাকে জোয়ার যখন আগে। হুম। তাহলে এক শোকার্ত পরিবার, মাকে হারিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে হারিয়েছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে। আর সত্যি আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। এবং আমরা একটা বিষয় জানতে চাই যে বর্তমানে কি জঙ্গলে যাওয়া উচিত, জঙ্গলগামী হওয়া উচিত? না না, জঙ্গলে যাওয়া না না, জঙ্গলগামী হওয়া উচিত না। একদম টোটালি বন্ধ হওয়া উচিত। হুম এই এমনি যারা পাশে যাচ্ছে তারা যাবে, পাশে যারা যাচ্ছে তারা যাবো। তাহলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এই সমস্ত ঘটনাকে তুলে ধরলেন, আমরা জানতে পারলাম। আপনাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ।